2016 সালে যারা চাকরি পেয়েছিলেন এবং শীর্ষ আদালতের নির্দেশে যারা চাকরি হারিয়েছেন এই মুহূর্তে তারা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বাড়ির নিচে তারা অপেক্ষায় রয়েছেন। আপনারা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের জন্য অপেক্ষা করছেন? অভিজিৎ গঙ্গোপাধ্যায় বাবু যে প্রস্তাব দিয়েছেন খুবই ভালো প্রস্তাব। তো মুখ্যমন্ত্রীর কাছে আমাদের মাননীয়ের কাছে আবেদন থাকবে সেই প্রস্তাব অনুসারে প্রস্তাব দিয়েছেন আপনাদেরকে? যেটা দিয়েছেন যে ওএমআর যেগুলো আছে সেই ওএমআর গুলো পাবলিশ করে দিন, কারণ 9-10 ওএমআর পাবলিশ হয়েছিল, এখন 11-12 ওএমআর পাবলিশ হয়নি, কারণ স্টে অর্ডার থাকাকালীন সুপ্রিম কোর্টের স্টে অর্ডার যেহেতু উঠে গেছে, ভার্ডিক্ট দিয়ে দিয়েছে, তাই 11-12 ওএমআর গুলো এবং 9-10 ওএমআর লিঙ্ক আজ কালের মধ্যেই কিন্তু পাবলিশ করা উচিত। সেকেই ওএমআর কিন্তু হার্ড ডিস্কের যেটা সিবিআই উদ্ধার করেছিল সেই ওএমআর কেই মেনে নিতে বাধ্য হতে হবে এসএসসি কে, যে আমরা ওএমআর আমাদেরই ওএমআর, আর যে অযোগ্য লিস্টটা যেটা সুপ্রিম কোর্টে জমা করেছে সেই অযোগ্য লিস্টটা যেন আজকেই টার্মিনেশন নোটিশ ধরে দিয়ে রিভিউ পিটিশন আবেদন করে যে এর বাইরে আর কোনো অযোগ্য প্রার্থী নেই, এফিডেভিট সহকারে যেন সুপ্রিম কোর্টে দাখিল করে রিভিউ পিটিশন। এইটাই আমার হ্যাঁ ওএমআর প্রকাশ করা সম্ভব, কারণ 9-10 ওএমআর পাবলিশ করেছিল, 11-12 ওএমআরটা পাবলিশ করা সুপ্রিম কোর্ট থেকে স্টে অর্ডার ছিল। আশা করি ভার্ডিক্ট হয়ে না পুরি যেন ওটা ফিজিক্যাল ওএমআর পুরি দেওয়া হয়েছিল, কিন্তু মাদার যে হার্ড ডিস্ক ওটা হচ্ছে বাঁচার জন্য বলছে। ফিজিক্যাল ওএমআরটা পুরানো হয়েছিল, ওইটা হচ্ছে এসএসসি রুল অনুসারে পুরো 1 বছর, কিন্তু মিরর ইমেজটাও ডিলিট করে মিরর ইমেজটা আবার সিবিআই উদ্ধার করেছে, সিবিআই ডিলিটেড উদ্ধার করেছে, ওখান থেকে কিন্তু ওরা মাদার হার্ড ডিস্ক যেটা পঙ্কজ মনসলের ডাটা যেটা মাদার হার্ড ডিস্ক, যেখান থেকে আমাদের অরিজিনাল ওএমআর সিটের মানে রেসপন্স কোড অর্থাৎ যেটা মিরর ইমেজ আছে সেটা কিন্তু কোনো টেম্পার্ড হয়নি এখনো পর্যন্ত। সুপ্রিম কোর্টে মিরর ইমেজ দেওয়ার কথা বলেন, সুপ্রিম কোর্টে স্টে অর্ডার ছিল, সেই মিরর ইমেজগুলো যেটা তার মাধ্যমেই সিবিআই যেগুলো পেয়েছে সিবিআই ডাটা অনুসারে 952 জন হচ্ছে 9-10 আর 907 জন হচ্ছে 11-12, এরকম করে আরো আউট অফ এক্সপায়ারি পয়েন্ট যেটা এসএসসি জমা করেছে 1212 জন, এরকম মিলে 5303 জনের যে অযোগ্য লিস্টটা জমা করেছে সেই অযোগ্য লিস্ট বাদ দিয়ে যে আরেকটা দরকার ছিল যেটা যোগ্য লিস্ট, এফিডেভিট সহকারে বলতে হবে যা এর বাইরে আর কোনো অযোগ্য ক্যান্ডিডেট নেই। আমরা ওনার কাছে এসেছি কতটা আইনি পরামর্শ পেতে পারি, বা আমাদের এই উনি আশ্বাস দিয়েছেন যে যোগ্য তালিকা দেওয়া সম্ভব, তাই আমরা পশ্চিম মেদিনীপুর থেকে ছুটে এসেছি। যদি কোনো আশা পাওয়া যায় যে কিভাবে ওই তালিকাটা আমরা মুখ্যমন্ত্রীর কাছ থেকে আমরা পেতে পারি, সে এসেছি। সে যাই হোক, তবে আমার একটা নিজস্ব বক্তব্য যে আমি যখন পরীক্ষা দিই আমার যেটুকু মনে ধারণা যে কেউ যদি কোনো ক্যান্ডিডেট পরীক্ষা দেয় তার মাত্র শুধু পরীক্ষা দেওয়ার অধিকার রয়েছে, কোথায় তার উত্তরপত্র কোথায় সংরক্ষিত হবে, কোথায় গিয়ে তার স্ক্যান হবে, সে জ্বালিয়ে দেবে কি পুড়িয়ে দেবে, সে কাকে টাকা দিয়ে চাকরি দেবে, সেটা আমাদের জানার অধিকার নয়। আমরা অনেক কষ্ট করে পরীক্ষা দিয়েছি। আমি 2012 সালে গ্রুপ ডি ছিলাম, সেটা ছেড়ে আমি 2019 সালে এসএসসি দিয়ে লড়াই করে আমি শিক্ষক পদে এসেছি। ইন্টারভিউ, কাউন্সিল, সব কিছু যতগুলো প্রসেস ছিল, এমনকি আমি যখন ফর্ম ফিল আপ করি, অ্যাপ্লিকেশন করি, তখন আমার সেই অ্যাপ্লিকেশনে লেখা রয়েছে ইন সার্ভিস নন টিচিং। তাহলে আমি এতগুলো আবার এনওসি দিয়ে আমি স্কুল থেকে এনওসি নিয়ে আমি আমার ওয়েস্টার্ন জোনে বাঁকুড়াতে আমি ইন্টারভিউ দিয়েছি। তাহলে সমস্ত তথ্য ওনার কাছে রয়েছে। তারপরেও গ্রুপ ডির একটা সরকারি চাকরি করছিলেন, সেটা ছেড়ে আপনি 2016 সালে আবার শিক্ষকের চাকরিতে এসেছেন। এখন তো সুপ্রিম কোর্টের নির্দেশে আপনাদের চাকরি চলে যাওয়ার কথা বলা হয়েছে, এখন কি কোন রকম আশ্বস্ত আপনারা যে এটার কোনো সমাধান পাওয়া সম্ভব? হ্যাঁ, সমাধান পাওয়া সম্ভব, কারণ আমি কিছুই জানি না। আমি শুধু আমার একটাই কথা, আমি আমার নিজস্ব যোগ্যতায় চাকরি পেয়েছি। কোথায় ওই যে বলছি আমার অ্যাডমিটের পিছনে বা অ্যাপয়েন্টমেন্টের কোথাও লেখা দেখাতে পারবে না যে আপনাকে এই শর্তে চাকরি করতে হবে, আপনার ওএমআর যদি হারিয়ে যায় আপনি চাকরি পাবেন না, আপনার যদি ওএমআর স্ক্যানে যদি ভুল থাকে আপনি পাবেন না, এসব আমার কোনো কিছুই লেখা ছিল না। আমি বিনা শর্তে আমি পরীক্ষা দিয়েছি, আমি লড়াই করেছি। আমি সেই লড়াইয়ের কেন মান্যতা পাবো না? এই যার পিছনে এই গোপন ইতিহাস লুকিয়ে রয়েছে, আমাদের যোগ্য যারা। মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সভা করেছেন আপনাদের সঙ্গে, আপনি গিয়েছিলেন? হ্যাঁ, গিয়েছিলাম। সেখানে মুখ্যমন্ত্রী আশ্বস্ত দিয়েছেন তার প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, প্ল্যান ডি সব রেডি। এ থেকে জেড থাকলেও ওগুলো আর আমরা শুনতে চাইনি। আমাদের একটাই কথা থাকবে যে আপনি এ থেকে জেড কেন, যদি আরো ইংলিশ ডিকশনারি আপনার যদি খোলা হয়, জেডের পর যদি আরো কিছু থাকে আপনি বলুন, তাতেও আমার কোনো অসুবিধা নেই। আমাদের যোগ্য শিক্ষকদের আমাদের শুধু একটাই দাবি, আপনি যে কোনো প্রকারে আমাদের ওএমআর বা আপনি কিভাবে কিটা প্রকাশ করে কিভাবে বাছাই করবেন সেটা আপনার দায়িত্ব, কারণ আমরা ওই দায়িত্ব নিয়ে আসিনি। আমাদের ওটা জানারও প্রয়োজন নেই আমি কিভাবে পরীক্ষা দিয়েছি, আপনি কিভাবে ভরসা রাখছেন না। আগে মুখ্যমন্ত্রী বলেছেন তিনি বেঁচে থাকতে আপনাদের চাকরি যাবে। মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের উপর আমি সম্মান রেখেই উনাকে বলছি, উনার উপর আমাদের 100% ভরসা আছে। তবে যদি উনি আমাদেরকে
আমি অযোগ্যের লিস্টের কথা বলবো না, যোগ্যদের লিস্ট দিক। উনি যোগ্যদের লিস্টটা প্রকাশ করুক ওয়েবসাইটে যে আমার এইগুলোই যোগ্য, আর এর বাইরে কোনো অযোগ্য নেই। মুখ্যমন্ত্রী বলেছেন প্রথমে যারা যোগ্য তাদের ব্যাপারটা দেখা হবে, পরে যারা অযোগ্য তাদের ব্যাপারটা বিবেচনা করা হবে। সেটা উনি কোন মাইন্ডে বলছে আমরা সেটা বলতে চাইনি, জানি না। উনার মাইন্ড তো আর আমাদের মাইন্ড এক নয়। আমরা শিক্ষক, আমরা সবকিছুই বুঝতে পারি। তাই আমাদের একটাই দাবি, আমাদের পশ্চিম মেদিনীপুর থেকে যারা এসছি, আমাদের পশ্চিম মেদিনীপুর থেকে আমি একটি বার্তা আমি আপনাদের সাহায্যে মাননীয়ার কাছে পৌঁছে দিতে চাইছি যে আপনি যে কোনো প্রকারে আমাদেরকে বাঁচান, আপনিই পারবেন আমাদের বাঁচানোর একমাত্র। কারণ আপনি যদি ওই লিস্টটি ওয়েবসাইটে এবং সুপ্রিম কোর্টে জমা দেন, তাহলে আমরা আশা করি হয়তো বিচারপতি সেটা রিভিউ পর্যবেক্ষণ করে নিশ্চয়ই আমাদের চাকরিটি বহাল রাখবে। এছাড়া আর কোনো রাস্তা নেই আমরা মনে করছি। একবার আপনার সাথে কথা বলবো, আপনি কি 2016 ব্যাচের চাকরি যারা শিক্ষিকা, কিছুদিন আগে মুখ্যমন্ত্রী সভা করেছেন আপনাদের সঙ্গে নেতিজিন্ডোরে, আজকে আপনারা অজিত গঙ্গোপাধ্যায়ের বাড়ি নিচে এসেছেন, কার উপর ভরসা রাখছেন, মুখ্যমন্ত্রীর উপর না অজিত গঙ্গোপাধ্যায়ের উপর? দেখুন, সবার প্রথমে তো সাংবিধানিক প্রধানের উপর ভরসা আমাদের রাখতেই হবে, কারণ আমি তার রাজ্যবাসী। সুতরাং সেই হিসাবে সম্পূর্ণ আস্থা রেখেই বলছি, তিনি জানেন যে আইনি পথেই সবচেয়ে ভালো সমাধানের পথে যাওয়া যেতে পারে। সেই জন্য তার উপর ভরসা রেখেই বলছি যে আমরা যারা যোগ্য, আমরা যে ত্রুটি হয়েছে, বিচ্যুতি হয়েছে, যখন আমরা পরীক্ষা দিয়েছি তার কোনো কিছুই আমরা না জেনে শুধুমাত্র পরীক্ষার্থী হিসেবে পরীক্ষায় অ্যাপিয়ার করেছি এবং নিজের যোগ্যতায় পাশ করে আমরা চাকরিতে বহাল হয়েছি। সুতরাং আজকে যখন কোনো প্রাতিষ্ঠানিক ত্রুটির দায়ে যখন আমাদের চাকরি চলে গিয়েছে, তখন আমরা এটাই আশা করব সাংবিধানিক প্রধান হিসাবে উনি আমাদের পাশে দাঁড়াবেন। সেই জন্য ওনার কাছে আমাদের আবেদন, উনি সকল যোগ্য শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী সকলের একটা লিস্ট প্রকাশ করুন, যেটা সুপ্রিম কোর্টে প্রকাশিত হলে বা সুপ্রিম কোর্টে নিয়ে গেলে আশা করছি এই রায় পুনর্বিবেচনা হতে পারে। এবং আমরা যারা কোনো দোষ না করে সবচেয়ে বেশি শাস্তির মুখোমুখি, তারা আবার সসম্মানে আমাদের চাকরিতে পুনর্বহাল হতে পারি। আর কোনো সমাধান আছে, আর কোনো রাস্তা আছে বলে আপনার মনে হচ্ছে? এখনো কি আশাবাদী? আশা তো জীবনের শেষ মুহূর্ত অবধি রাখতে হয়, না হলে মানুষ বাঁচেই না। আশা রেখেই বলছি যে আমরা সেই একটাই আশাতে আছি যে যোগ্যদের লিস্ট আমাদেরকে দেওয়া হোক, এসএসসি হোক বা পর্ষদ হোক, যিনি এটাকে দায়িত্ব নিয়ে দিতে পারবেন তিনি এই যোগ্যদের লিস্ট প্রকাশ করুন, যাতে সম্পূর্ণভাবে। এসএসসির কাছে যদি যোগ্যদের লিস্ট থাকে তাহলে তো সুপ্রিম কোর্টেই তারা দিতে পারতো, তাহলে তো আপনাদের এই মোট 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরি যেত না। দেখুন, এটা তো আইনি পদ্ধতির কথা আপনি বলছেন। এবার আমরা মনে করছি যে এই লিস্ট এসএসসির কাছে আছে এবং তাদের পক্ষে এটা দেওয়া সম্ভব। সুপ্রিম কোর্টের রায়ে কিন্তু একটা শ্রেণীর অযোগ্য নির্ধারণ হয়ে গিয়েছে। আপনারা নিশ্চয়ই সুপ্রিম কোর্টের রায় সম্বন্ধে অনেকেই দেখেছেন যে একটা নির্দিষ্ট শ্রেণীকে বলা হয়েছে তাদের মাইনের টাকা ফেরত দিতে হবে। সুতরাং যারা অযোগ্য, এই টার্মটা ইউজ হয়েছে যারা অযোগ্য, তাহলে এখানেই কি একটা পৃথকীকরণ হয়ে যাচ্ছে? কোনো উদ্দেশ্য বা বাধ্যবাধকতার জন্য কি যোগ্য যোগ্যদের আলাদা করেনি এসএসসি? তাহলে একটা পৃথকীকরণ কিন্তু সুপ্রিম কোর্টই করে দিয়েছেন যে একটা দল তারা চাকরি তো বহাল থাকছেই না, উপরন্তু তাদের চাকরির বেতন ফেরত দিতে হচ্ছে। এই একটি দল এবং অন্য একটি দল, তাহলে একটা পৃথকীকরণ কিন্তু সুপ্রিম কোর্টেই হয়ে গিয়েছে। এবার এই যে পৃথকীকরণটা হয়েছে, এই পৃথকীকরণের পরে যখন যারা ওই মাইনে ফেরত দেওয়ার দলে পড়ছেন না, তারা নিশ্চয়ই এটাই তাদের দাবি হবে যে তাহলে আমাদের দোষ কি, আমরা কেন শাস্তির মুখোমুখি হলাম।